জি স্যার। জি স্যার, দেখা যাচ্ছে। লাস্ট মডিউল বেসিক্যালি লাস্ট 2 বা 3 ক্লাসে আমরা যে প্রবলেমগুলো দেখছি সেগুলো সবগুলোই ছিল হচ্ছে কনসেন্ট্রিক লোডের জন্য। সো এখানে যদিও সেম চ্যাপ্টারের মধ্যে ওই টপিক, বাট ওটা হচ্ছে বিএলসি তে যদি দেখো তাহলে ওটা সেপারেট মডিউলের মধ্যে করা। এই ক্ষেত্রে এটা হচ্ছে ইসেন্ট্রিক্যালি লোডেড ফাউন্ডেশন। তাহলে কনসেন্ট্রিকের মধ্যে আমাদের কেস যেটা ছিল যে একটা ফাউন্ডেশনের মধ্যে আমরা যে লোডটা অ্যাপ্লাই করতেছি সেই লোডটা হচ্ছে আইদার ভার্টিক্যালি আছে অ্যাপ্লাইড লোড, অথবা সার্টেন অ্যাঙ্গেলে আছে, যে অ্যাঙ্গেলটাকে আমরা গত ক্লাসে বিটা বলতেছিলাম। তাহলে এই দুইটা কেসকেই বলতেছি আমরা হচ্ছে কনসেন্ট্রিক লোড। অথবা এটার মধ্যে আমাদের ইনক্লাইন্ড লোড হচ্ছে ইনক্লুডেড। আর পরের মডিউল যেটা আছে সেটা হচ্ছে আমাদের ইসেন্ট্রিক্যালি লোডেড ফাউন্ডেশনস। তাহলে পার্টিকুলারলি এখানে হচ্ছে ইসেন্ট্রিক্যালি লোডেড শ্যালো ফাউন্ডেশনস। তাহলে লোড ইসেন্ট্রিসিটি আমাদের মাল্টিপল ওয়েতে হইতে পারে। ফাউন্ডেশনের জিওমেট্রির বেসিসে আমাদের লোড ইসেন্ট্রিসিটি হইতে পারে, অথবা লোড মোমেন্টের কম্বিনেশনের কারণেও একটা ফাউন্ডেশন হচ্ছে ইসেন্ট্রিক্যালি লোডেড হইতে পারে। তাহলে যখন আমরা কনসেন্ট্রেট বলতেছি, এই সেম ফাউন্ডেশনের যদি আমরা প্ল্যান ভিউটা দেখি, এটাকে যদি আমরা এক্স এবং ওয়াই এক্সিস এ ডিভাইড করি, তাহলে যেখানটায় আমাদের সিজি আছে সেই পয়েন্টে আমাদের হচ্ছে লোডটা অ্যাপ্লাইড। তাহলে এটাকে বলতেছি আমরা হচ্ছে কনসেন্ট্রিক লোড। আর ইসেন্ট্রিক্যালি লোডেড কখন বলতেছি? যখন ওই ফাউন্ডেশনের লোডটা হচ্ছে সিজি তে থাকবে না। তাহলে এখানে যে দুইটা ছবি দেখানো আছে এটার পাশাপাশি যদি আরেকটু ক্লিয়ার করার জন্য এখানে আমি একটা ছবি ড্র করি। সিমিলারলি এটার যদি আমরা প্ল্যান ভিউ চিন্তা করি, তাহলে এখন যদি আমরা সিজি বরাবর এক্স ডিরেকশন এবং ওয়াই ডিরেকশন চিন্তা করি, তাহলে কলামের পজিশন দেখো বাম দিকে সরে গেছে সিজি থেকে। তাহলে এখানে সিজি থেকে কতটুকু দূরে সরে গেছে ওই ডিস্টেন্সটাকেই বলতেছি আমরা ইসেন্ট্রিসিটি, যেটাকে আমরা এখানে ই দিয়ে প্রকাশ করতেছি। তাহলে যদি সিজি থেকে দূরে সরে যায় সেই ক্ষেত্রে প্রবলেমটা হবে কি? প্রবলেমটা হবে এক ডিরেকশনে আমাদের স্ট্রেসের ভ্যালু কম হবে, অন্য ডিরেকশনে ফাউন্ডেশনের নিচে স্ট্রেসের ভ্যালুটা বেশি হবে। তাহলে এটা জিওমেট্রির কারণেও হইতে পারে, অথবা সিনারিওটা এমন হইতে পারে এই ফিগারে যেটা দেখানো আছে, যে এটার যদি তুমি প্ল্যান ভিউ চিন্তা করো তাহলে একদম মাঝখান বরাবরই দেখো কলাম আছে।
কলামের পজিশন যদি দেখো উপরের ফাউন্ডেশনের রেসপেক্টে প্ল্যান ভিউতে মাঝামাঝি আছে, কিন্তু এখানে লোডের পাশাপাশি দেখো একটা এডিশনাল মোমেন্ট আছে। তাহলে মোমেন্ট যেই ডিরেকশন বরাবর কাজ করবে ওই দিকটায় স্ট্রেসের ভ্যালুটা বেশি হবে, আর অপোজিট ডিরেকশনে স্ট্রেসের ভ্যালুটা কি কম হবে। তাহলে এখানে জিওমেট্রির কারণে আমাদের ইসেন্ট্রিসিটি আসতে পারে, অথবা হচ্ছে লোড এবং মোমেন্টের কম্বিনেশনের কারণেও কি ফাউন্ডেশনের মধ্যে ইসেন্ট্রিসিটি আসতে পারে। তাহলে এই ধরনের ফাউন্ডেশন অ্যানালাইসিস করার জন্য আগের যেই মেথডটা আমরা ইউজ করছি মেয়ারোফের ফর্মুলা, সেটা ইউজ করে করা যাবে। বাট মেয়ারোফের ফর্মুলাতেও আমাদের কিছু এডিশনাল মডিফিকেশন বা চেঞ্জ অ্যাপ্লাই করতে হবে, যদি ওই ফর্মুলাটা ইউজ করে আমরা হচ্ছে বেয়ারিং ক্যাপাসিটি হচ্ছে ক্যালকুলেশন করতে চাই। তাহলে এখন এই ইসেন্ট্রিসিটি আবার দুই ধরনের হইতে পারে। তাহলে ইসেন্ট্রিসিটি হওয়ার পিছনে রিজন দুইটা, একটা হচ্ছে জিওমেট্রির কারণে আসতে পারে ইসেন্ট্রিসিটি, অথবা হচ্ছে লোড মোমেন্টের কম্বিনেশনের কারণে আসতে পারে। আর টাইপ যদি চিন্তা করি তাহলে আমাদের দুই ধরনের ইসেন্ট্রিসিটি হইতে পারে। একটাকে বলতেছি আমরা ওয়ান ওয়ে ইসেন্ট্রিসিটি, যেটা আর্টিকেল 6.11 এক্সপ্লেন করা আছে। আর একটা হইতে পারে আমাদের টু ওয়ে ইসেন্ট্রিসিটি, যেটা পরের আর্টিকেলে পাওয়া 6.12, বেয়ারিং ক্যাপাসিটি ইন কেস অফ টু ওয়ে ইসেন্ট্রিসিটি। তাহলে এখন ওয়ান ওয়ে কোনটা বলতেছি? ওয়ান ওয়ে হচ্ছে সেন্ট্রাল লাইন বরাবর যদি লেফট রাইট অথবা আপ ডাউন অথবা বলতে পারো যে এক্স অথবা ওয়াই ডিরেকশন বরাবর যদি সেন্ট্রাল লাইন বরাবর অ্যাপ্লাইড লোডটা মুভ করে, তাহলে সেটাকে বলতেছি আমরা ওয়ান ওয়ে ইসেন্ট্রিসিটি ইন টার্মস অফ জিওমেট্রি। তাহলে লোকেশন এইখানে হইতে পারে, এইখানেও হইতে পারে, সেই ক্ষেত্রে এখান থেকে কত দূরে আছে সেটা ইসেন্ট্রিসিটি হবে, অথবা ওয়াই ডিরেকশন বরাবর হইতে পারে। আমি যদি ডান দিকে আবার নতুন করে ড্র করি, যে ফাউন্ডেশনের যদি এটা আমি প্ল্যান ভিউ চিন্তা করি, যে কলামের পজিশনটা ফর এক্সাম্পল এইখানটায় ওয়াই ডিরেকশন বরাবর সরে গেছে, তাহলে এই সেন্টার থেকে কত দূরে সরে আসছে ওয়াই বরাবর ততটুকুই হবে কি এই ফাউন্ডেশনের জন্য ইসেন্ট্রিসিটি। তাহলে আইদার এক্স অথবা ওয়াই ডিরেকশন বরাবর যদি সিজি থেকে হচ্ছে অফ সেন্টার থাকে অ্যাপ্লাইড লোডটা, তাহলে সেটাকে বলতেছি আমরা ওয়ান ওয়ে ইসেন্ট্রিসিটি। অথবা যদি সিনারিওটা এমন হয় যে ভার্টিক্যাল লোডের সাথে সাথে হচ্ছে মোমেন্ট আছে একটাই, তাহলে সেটাকে বলবো হচ্ছে আমরা ওয়ান ওয়ে ইসেন্ট্রিসিটি, যেটা এখানের এক্সাম্পলে দেখানো আছে, যে এখানে একটা লোডের সাথে একটা মোমেন্টের কম্বিনেশন। তাহলে এটার ইকুইভ্যালেন্ট হচ্ছে এটা, যে আমরা জানি কি মোমেন্ট ইজ ইকুয়াল টু লোড ইনটু ডিস্টেন্স। তাহলে এখানে কত দূরে সরে গেছে ওইটাকে আমরা বলতেছি ই হিসাবে। আচ্ছা, এটাকে কিউ আকারে লিখি লোড, যেহেতু এখানে উপরে কিউ লেখা আছে, কিউ ইনটু ই। তাহলে এখান থেকে আমরা ই বের করতে পারবো যদি মোমেন্ট থাকে। ই ইজ ইকুয়াল টু হবে কি মোমেন্ট ডিভাইডেড বাই লোড। তাহলে ইভেন যদি সিজি বরাবরও আমাদের লোডটা অ্যাপ্লাই হয়, বাট এক ডিরেকশনে যদি মুভমেন্ট থাকে, তাহলে এই দুটার কম্বিনেশনে অ্যাকচুয়ালি লোডটা অ্যাক্ট করবে হচ্ছে এতটুকু ডিস্টেন্স দূরে। তাহলে সেই ভ্যালুটা হচ্ছে এটা, যে কতটুকু দূরে আমাদের লোডটা হচ্ছে অ্যাক্ট করবে। তাহলে মোমেন্ট ডিভাইডেড বাই হচ্ছে আমাদের লোড। তাহলে এই কেসটা কি আবার দুই ডিরেকশনে হইতে পারে। দুই ডিরেকশনে কিভাবে হইতে পারে? যে ধরো এটা হচ্ছে আমাদের ফাউন্ডেশনের প্ল্যান ভিউ, এটা আমাদের সিজি, কিন্তু কলামের পজিশন এইখানটায়। তাহলে এখন মুভমেন্টটা কি এক্স এর বরাবরেও নাই, ওয়াই এর বরাবরেও নাই। তাহলে এটা দেখো এতটুকু দূরে আছে এই দিকটায়, আর এই দিকটায় হচ্ছে এতটুকু দূরে আছে। তাহলে এটা ওয়াই ডিরেকশন বরাবর এতটুকু দূরে, আর এক্স ডিরেকশন বরাবর এতটুকু দূরে। তাহলে যেহেতু বোথ ডিরেকশন বরাবর আমাদের
অ্যাপ্লাইড লোডটা সরে গেছে, তাহলে সেই ক্ষেত্রে এই ইসেন্ট্রিসিটিটাকে বলতেছি আমরা টু ওয়ে ইসেন্ট্রিসিটি। তাহলে সিমিলার কেস হতে পারে মোমেন্টের সাথে, যে এখানে যেমন একটা মোমেন্ট আছে, এই মোমেন্টের পাশাপাশি যদি বোথ ডিরেকশনে মোমেন্ট থাকে, যে এক্স এর ডিরেকশনে আমাদের মোমেন্ট আছে, আবার হচ্ছে ওয়াই এর ডিরেকশনেও মোমেন্ট আছে, তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে কি, যে সেন্টার লাইন বরাবর হচ্ছে এই লোড মোমেন্টের কম্বিনেশনটা কাজ করবে না, এমন একটা লোকেশনে কাজ করবে যেটা হচ্ছে সিজি থেকে ডিরেকশন বরাবর সরে গেছে, ওয়াই ডিরেকশন বরাবর হচ্ছে সরে গেছে। তাহলে এই দুইটা ওয়েতে আমাদের কি ওয়ান ওয়ে ইসেন্ট্রিসিটিও আসতে পারে, আবার টু ওয়ে ইসেন্ট্রিসিটিও আসতে পারে। তাহলে এখানটা দেখো, লোড এবং মোমেন্টের কম্বিনেশনের বেসিসে কিউ ম্যাক্স এবং কিউ মিনিমাম এর ভ্যালু কত হইতে পারে সেটা বলা আছে, যেখানে যেটা আমি ম্যাক্স বলতেছি আর মিনিমাম বলতেছি, সেই ভ্যালুটা লোড মোমেন্ট এবং ডাইমেনশন থেকে আমরা ক্যালকুলেশন করতে পারবো মিনিমাম এবং ম্যাক্সিমাম ভ্যালু। তাহলে এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে আন্ডার নো সার্কামস্টেন্সেস ইসেন্ট্রিসিটির ভ্যালু ফাউন্ডেশনের উইথের 1/6 থেকে যাতে বেশি না হয়। বেশি হইলে প্রবলেম যেটা হবে, ফাউন্ডেশন এবং সয়েলের মাঝে হচ্ছে গ্যাপ তৈরি হবে, অথবা বলতে পারি আমরা টেনশন তৈরি হবে, যেটা হচ্ছে ডিজায়ারেবল না। তার মানে এত বেশি টিল্ট হবে যে সয়েল এবং ফাউন্ডেশনের মধ্যে আমাদের গ্যাপ তৈরি হবে। তাহলে অ্যাজ এ রেজাল্ট এখানে দেখো ফিগারে দেখানো আছে, বেয়ারিং ক্যাপাসিটিতে সেটা টিল্টিং এর কারণে ফেল করতে পারে। যেই ডিরেকশনে দেখো লোড সরে গেছে সিজির থেকে, ওই ডিরেকশনে এখানে প্রেসার বেশি, আর উল্টা ডিরেকশনে এখানে ডাউনওয়ার্ড কাজ করবে, আর এখানে দেখা যাবে কি আপওয়ার্ড ফোর্স কাজ করবে। তাহলে অ্যাজ এ রেজাল্ট সয়েল এবং ফাউন্ডেশনের মধ্যে কি একটা গ্যাপ তৈরি হবে, যেটা ডিজায়ারেবল না। তাহলে ওটাই বলছে যে ই এর ভ্যালুটা হচ্ছে বি/6, এর থেকে ছোট হইতে হবে যদি আমরা এই নেগেটিভ ফোর্সটাকে অ্যাভয়েড করতে চাই। তাহলে এখানে যেই প্রসিডিওর বলা আছে সেটা বেসিক্যালি মেয়রফ এর জেনারেল বেয়ারিং ক্যাপাসিটি ইকুয়েশনেরই মডিফিকেশন, যেটাকে আমরা ইফেক্টিভ এরিয়া মেথড বলি। তাহলে এখানে স্টেপ বাই স্টেপ প্রসিডিওর বলা আছে যে কি কি মডিফিকেশন অ্যাপ্লাই করতে হবে যদি আমরা ওই ফর্মুলাটা ইউজ করে বেয়ারিং ক্যাপাসিটি বা ইভেন লোড বা ফ্যাক্টর অফ সেফটি যদি আমরা বের করতে চাই। তাহলে এখানে যেটা অ্যাজিউম করা হচ্ছে সেটা হচ্ছে নন ইউনিফর্ম স্ট্রেস ডিস্ট্রিবিউশন যেটা আছে সেটাকে একটা ইকুইভ্যালেন্ট ইউনিফর্ম এরিয়াতে হচ্ছে কনসিডার করে অ্যানালাইসিস বা ক্যালকুলেশন করা হচ্ছে। তাহলে এখানে একটা আরেকটা এডিশনাল ছবি দেখায়, যে টু ওয়ে ইসেন্ট্রিসিটির কেস যদি আমরা চিন্তা করি, যে কোন ধরনের প্রবলেমের জন্য আসতে পারে। তাহলে এখানটায় দেখো একটা ফিগার দেখানো আছে, তাহলে এই ফিগারটায় দেখো যে এক ডিরেকশন বরাবর হচ্ছে এখানটায় বিম আছে, বিমের উপরের লোড দেখাচ্ছে W3, যেটা শুধু ওয়ান ডিরেকশন বরাবর আছে, আর অন্য ডিরেকশনে দেখো একটাতে আছে W1 আর একটাতে আছে কি W2। তাহলে কলাম থেকে যখন ফুটিং এর মধ্যে লোড আসবে, এখানে একটা কি ভার্টিক্যাল লোড আসবে, কনসেন্ট্রিক লোড। পাশাপাশি দেখো এক ডিরেকশনে আমাদের W3 আছে, অন্য ডিরেকশনে ক্লোজ হয়ে গেছে, বিম আর রান করে না। তাহলে এই বিমের লোডটাকে কাউন্টার করার জন্য কি অন্য ডিরেকশনে আমাদের কোনো লোড নাই, তাহলে এর থেকে কি একটা মুভমেন্ট আসবে। আবার তুমি যদি দুই পাশেই আছে, বাট দেখো একটাতে একটা স্পানের উপর ইউডিএল যা আছে, অন্য স্পানের উপর কি তার থেকে বেশি আছে, তাহলে এই পাশে W1 এর ইকুইভ্যালেন্ট টুকু ওই পাশ থেকে কি কাউন্টার ব্যালেন্স হবে, কিন্তু এডিশনাল যেটা আছে সেটার জন্য আরেকটা কি মুভমেন্ট তৈরি হবে। তাহলে এমন হইতে পারে যে এটা একটা এস কলাম, যেখানটা এক ডিরেকশনে বিম রান করে গেছে, অন্য ডিরেকশন গুলোতে দুই জায়গায় স্পান দুই রকম, ধরো একটা রুমের সাইজ 15 ফিট, অন্য রুমের সাইজ 12 ফিট, তাহলে দেখা যাবে কি দুইটার মধ্যে হচ্ছে দুই অ্যামাউন্টের লোড আসবে।
তাহলে এরকম কেস আসতে পারে যেখানে আমাদের ভার্টিক্যাল লোডের পাশাপাশি হচ্ছে কি মোমেন্টও আসতে পারে। তাহলে মডিফিকেশন যদি চিন্তা করি, সিম্পল মডিফিকেশন অ্যাপ্লাই করতে হবে, জাস্ট লাইক ওয়াটার টেবিলের মডিফিকেশনের মতো। তাহলে স্টেপ ওয়ানে যে মডিফিকেশন বলছে সেটা হচ্ছে ডিটারমিন দা ইফেক্টিভ ডাইমেনশন অফ দা ফাউন্ডেশন। তাহলে ইফেক্টিভ ডাইমেনশন বের করার জন্য এখানে বলছে যে বি এর ডিরেকশনে যদি আমাদের ইসেন্ট্রিসিটি হয়, তাহলে বি থেকে 2 টাইমস ই মাইনাস হবে। ওয়ান ওয়ে এর জন্য আমরা কি বলছি, আইদার এক্স অথবা ওয়াই এর ডিরেকশন বরাবর কি হবে, ইসেন্ট্রিসিটি হবে। তাহলে যেটাকে আমরা এক্স বলতেছি এটাকে যদি আমরা ফর এক্সাম্পল বি চিন্তা করি, আর যেটাকে ওয়াই ডিরেকশন বলতেছি এটাকে যদি আমরা ফাউন্ডেশনের লেন্থ এল চিন্তা করি, তাহলে একটা কলাম যদি অফ সেন্টার্ড হয় ইন দ্য ডিরেকশন অফ বি, তাহলে এতটুকু ডিস্টেন্সই বেসিক্যালি কি ই। তাহলে যেহেতু বি এর ডিরেকশন বরাবর আমাদের ইসেন্ট্রিসিটি, তাহলে বি থেকে 2 টাইমস ইটা বাদ দিতে হবে। আর এল এর ডিরেকশন বরাবর যেহেতু না, এল এর ভ্যালু যা আছে তাই থাকবে। এখন সিনারি যদি উল্টা হইতো যে বি এর ডিরেকশন বরাবর নাই, এইখানে আছে কলাম, তাহলে এইখানে ডিস্টেন্স টুকু কি ই। তাহলে যেহেতু এল এর ডিরেকশনে আছে তখন আমাকে এল থেকে 2 টাইমস ইটা বাদ দিতে হতো। তাহলে যে ডিরেকশন বরাবর থাকবে সেই ডিরেকশন থেকে আমি কি করব, 2 টাইমস ইটা বাদ দিয়ে ইফেক্টিভ উইথটা বের করব। তাহলে বি এর দিকে থাকলে বি এর থেকে বাদ যাবে, এল এর দিকে থাকলে এল এর থেকে হচ্ছে বাদ যাবে। তাহলে এখান থেকে আমি ওই ইকুইভ্যালেন্ট ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড এরিয়া কতটুকু সেটা পাবো। তাহলে মুভমেন্টের ক্ষেত্রেও সেম হইতে পারে, যে মুভমেন্ট তো এক ডিরেকশনে থাকতে পারে। তাহলে ফর এক্সাম্পল আমি যদি একটা পুটিং চিন্তা করি, যেখানে আমাদের ভার্টিক্যাল লোড আছে কিন্তু সিজি বরাবরই আমাদের হচ্ছে কলামটা আছে বা অ্যাপ্লাইড লোড। ধরো এটার দিকে একটা মুভমেন্ট আছে যেটা হচ্ছে বি এর ডিরেকশন বরাবর, তাহলে এই ক্ষেত্রে দেখা যাবে কি দুইটার কম্বিনেশনে আলটিমেটলি হচ্ছে আমাদের লোডটা এখানে এসে কাজ করবে। এটা যদি আমরা বি এর ডিরেকশন চিন্তা করি আর এটা যদি এল এর ডিরেকশন চিন্তা করি, তাহলে এতটুকু হবে আমাদের ই। তাহলে এখানে ই সমান হবে কি মোমেন্ট ডিভাইডেড বাই কতটুকু আমাদের লোড থাকবে, যেটা আমরা আগের শুরুর ইকুয়েশনে দেখে আসলাম। তাহলে ইসেন্ট্রিসিটির ভ্যালু জিওমেট্রি থেকে আমাদের জানা থাকতে পারে, আর যদি জানা না থাকে তাহলে আমরা কি বের করতে পারবো, যেই সূত্র আছে ওইটা দিয়ে বের করে যেই ডিরেকশনে আমাদের থাকবে ওখান থেকে 2 টাইমস এটা বাদ দিতে হবে। তাহলে এটা হচ্ছে একটা মডিফিকেশন। আর স্টেপ টু তে আমাদের লাগবে হচ্ছে বেয়ারিং ক্যাপাসিটি ফ্যাক্টর গুলা। তাহলে এখানে যেটা বলছে টু ইভালুয়েট শেপ ফ্যাক্টরস, তাহলে শেপ ফ্যাক্টরস আমাদের তিনটা, সিএস কিউএস গামা এস। এখানে বলছে কি যে উইথ দ্য ইফেক্টিভ লেংথ এন্ড ইফেক্টিভ উইথ ডাইমেনশন ইনস্টেড অফ এল এন বি। তাহলে যখন আমরা শেপ ফ্যাক্টরের ভ্যালুগুলো বের করব তখন আমাদের যেটা করতে হবে বি প্রাইম এবং এল প্রাইমটা ইউজ করতে হবে ইনস্টেড অফ বি এন্ড এল। যেমন এফ গামা এস এর ফর্মুলা ছিল কি ওয়ান ওয়ান মাইনাস 0.4 বি বাই এল। তাহলে যদি ইসেন্ট্রিসিটি না থাকতো ডিরেক্টলি আমরা এখানে বি বাই এল ইউজ করতাম, আর যেহেতু ইসেন্ট্রিসিটি আছে তখন এখানে কি বি প্রাইম এবং এল প্রাইমটা ইউজ করতে হবে। তাহলে এটা অ্যাপ্লিকেবল শুধুমাত্র হচ্ছে শেপ ফ্যাক্টর গুলোর জন্য। তাহলে তিনটা ফর্মুলাতেই বি এবং এল কে রিপ্লেস করতে হবে বি প্রাইম এবং এল প্রাইম দ্বারা।
তারপরে এই ফর্মুলাতে বসানোর পরে আমরা আলটিমেট ক্যাপাসিটি পাবো, ওখান থেকে কি অ্যালায়েবল প্লাস হচ্ছে না, এখানে আরেকটা মডিফিকেশন আছে, সেটা হচ্ছে ইকুয়েশনের লাস্টের যে বি আছে সেটা হবে বি প্রাইম। ইকুয়েশনের লাস্টে 0.5 বি গামা এন গামা যেটা আছে ওইটার সাথে যে বিটা আছে সেটা হবে হচ্ছে বি প্রাইম। আর ফাইনালি যখন আমরা অ্যালায়েবল ক্যাপাসিটি বের করব, ওখান থেকে যখন লোড বের করব, এখানটায় এরিয়া যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে ইফেক্টিভ এরিয়া, নট টোটাল এরিয়া। তাহলে ইফেক্টিভ এরিয়া হবে সমান কি, বি প্রাইম ইন্টু এল প্রাইম। আর উইদাউট ইসেন্ট্রিসিটি তখন এরিয়া হইতো বি ইন্টু এল। তাহলে এখানে যেমন পরে একটা ফ্যাক্টর অফ সেফটি বলছে যে কতটুকু আমাদের সয়েল নিতে পারবে আর কতটুকু আমি অ্যাপ্লাই করতেছি কলাম থেকে, দুইটার রেশিও থেকে আমি ফ্যাক্টর অফ সেফটি দিয়েও কি করতে পারবো, ফাউন্ডেশন ডিজাইনটা চেক করতে পারবো। সো দিস ভ্যালু শুড বি গ্রেটার দেন ইকুয়াল টু 3, অথবা এতটুকু পর্যন্ত ক্যালকুলেশন করে আমি কি চেক করতে পারবো ফাউন্ডেশনের ডিজাইন। তাহলে এখানেরই চলো একটা এক্সাম্পল দেখি যেখানে ওয়ান ওয়ে ইসেন্ট্রিসিটির জন্য প্রবলেম করা আছে। এখানে এক্সাম্পল 6.7 যেটা বলছে যে একটা কন্টিনিউয়াস ফাউন্ডেশন ইফ দ্য লোড ইসেন্ট্রিসিটি ইজ 0.2, তার মানে ই এর ভ্যালু এখানে বলতেছে 0.2। সো ডিটারমিন দ্য আলটিমেট লোড পার ইউনিট লেংথ অফ দ্য ফাউন্ডেশন ইউজ মেথড অফ ইফেক্টিভ এরিয়া মেথড। তাহলে এখানে আলটিমেট লোড কত আছে সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে এখানে পার ইউনিট লেংথ বলছে, পার ইউনিট লেংথ মানে কি, একটা কন্টিনিউয়াস ফাউন্ডেশনের উইথ আমাদের ফিক্সড, বি এর ভ্যালু যেটা এখানে দেখো 2 মিটার দেয়া আছে, বি সমান, আর এল এর ভ্যালু আমাদের কি, যে কোনো ডিস্টেন্স পর্যন্ত হইতে পারে, যেটা ফিক্স না। তাহলে এই জন্যই বলছে এখানে পার ইউনিট, যে প্রতি 1 মিটারের জন্য আমাদের কতটুকু হচ্ছে লোড ক্যারি করতে পারবে, সেই ভ্যালুটাই আমাদের এখানে বের করতে বলা হয়েছে। প্ল্যান ভিউতে যদি আমরা চিন্তা করি তাহলে এই বরাবর আমাদের কি, মাঝখান বরাবর কলামটা আছে বা লোড বেয়ারিং ওয়াল যেটাই বলি না কেন। তাহলে এখানে সি এর ভ্যালু দেখো 0 বলা আছে, ফাই এর ভ্যালু 40 ডিগ্রি, আর হচ্ছে ইউনিট ওয়েটের ভ্যালু বলা আছে। তাহলে সি এর ভ্যালু 0 মানে ইকুয়েশনে ফার্স্ট টার্ম 0, ওই জন্য এখানটায় দেখো প্রথম পার্ট লেখে নাই, লিখছে শুধুমাত্র কি দ্বিতীয় পার্ট। তাহলে প্রথম কাজ হচ্ছে কি বি প্রাইমটা বের করা। তাহলে বি প্রাইম সমান হচ্ছে কি বি মাইনাস 2ই। তাহলে এখান থেকে আমাদের বি প্রাইমের ভ্যালু আসছে 1.6। আর ফাই এর এগেনস্টে আমরা কি বেয়ারিং ক্যাপাসিটি ফ্যাক্টরের টেবিল থেকে এখানে দেখো এন কিউ লিখছে আর এন গামা লিখছে, এনসির ভ্যালু লিখে নাই যেহেতু সি এর ভ্যালু 0। তাহলে এখানে আরেকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন যেটা গতদিনে বলি নাই, সেটা হচ্ছে কন্টিনিউয়াস ফাউন্ডেশনের জন্য বি প্রাইম বাই এল প্রাইম এর রেশিওটা, এখানে যদিও 0 বলছে, এটা বেসিক্যালি 0 না, অসংজ্ঞায়িত হবে আর কি। হিন্স এফ কিউ এস গামা ইজ ইকুয়াল টু 1। তাহলে শেপ ফ্যাক্টর গুলার ফর্মুলা কি ছিল, যে এফ সি এস সমান ছিল 1 প্লাস বি বাই এল ইন্টু হচ্ছে এন কিউ বাই এন সি। তাহলে এখানে বি এর ভ্যালুটা হবে কি বি প্রাইম, তাহলে 1 প্লাস বি প্রাইম এর ভ্যালু হচ্ছে কত, 1.6 ইনস্টেড অফ 2, এখানে হবে কি 1.6। তাহলে এল এর ভ্যালু তো আমি জানি না, এল তো ইনফিনিট। তাহলে ইন্টু এন কিউ বাই এন সি যাই হোক না কেন, আলটিমেটলি এই পার্টটা হবে কি 0। তাহলে 0 হইলে এখানে থাকবে কি 1। তাহলে তিনটা শেপ ফ্যাক্টরের মধ্যে প্রত্যেকটা ইকুয়েশনে এই পার্টের ভ্যালুটা হবে আমাদের 0। তাহলে যেহেতু 1 এর সাথে যোগ করতেছি আলটিমেটলি থাকবে 1। তাহলে কন্টিনিউয়াস ফাউন্ডেশনের জন্য অ্যাকচুয়ালি আমাদের শেপ ফ্যাক্টর ডেপথ, আই মিন শেপ ফ্যাক্টরের যে তিনটা ফ্যাক্টর আছে তিনটার ভ্যালুই হচ্ছে আমাদের 1।
তাহলে এখানে ফর্মুলাতে ডান দিকে আমাদের কি এল এর ভ্যালু, এই এল এর ভ্যালু কন্টিনিউয়াস ফাউন্ডেশনের জন্য কি ইনফিনিট, জানি না আমরা কত। তাহলে অ্যাজ এ রেজাল্ট এই পার্টের সবগুলোই কি জিরো। তাহলে এখানে থাকবে কি, এটাও ওয়ান থাকবে, এটাও ওয়ান থাকবে, এটাও ওয়ান থাকবে। সিমিলারলি এখানে যেটা দেখছিলাম যে ইনক্লিনেশন ফ্যাক্টরের জন্য যদি আমাদের বিটার ভ্যালু জিরো হয়, তাহলে এতটুকু জিরো, এতটুকু জিরো, তাহলে আলটিমেটলি এফ সি আই কিউ আই গামা আই সমান কি হবে, ওয়ান। তাহলে ভার্টিক্যালি অ্যাপ্লাইড লোডের জন্য যেমন ইনক্লিনেশনের ভ্যালু ওয়ান, এখানটায় কন্টিনিউয়াস ফাউন্ডেশনের জন্য আমাদের সিএস কিউএস এবং গামা এস এর ভ্যালুটাও বাই ডিফল্ট ওয়ান হবে। তাহলে এখানটায় ভ্যালু না বসাই দেখো ওয়ান বসানো হয়েছে, যে সিএস এর ভ্যালু তো দরকার নেই এখানে, যেহেতু সি এর ভ্যালু জিরো, কিউএস জিরো, গামা এস জিরো। তাহলে এখন ডিএফ বাই বি এর রেশিওর বেসিসে এই দুইটা ফর্মুলা আমাদের আসবে, গতদিন আমরা যেটা দেখছিলাম। তাহলে এখানে শুধু কিউডি বের করা হয়েছে, যেহেতু সিডির ভ্যালু আমাদের লাগবে না, আর লোড যেহেতু ভার্টিক্যালি অ্যাপ্লাইড, ওই জন্য ইনক্লিনেশন ফ্যাক্টর গুলোর ভ্যালু কি ওয়ান। তাহলে এখানে ইকুয়েশনের লাস্ট টার্মে যে বি আছে, সেই বি এর পরিবর্তে আমরা কি বি প্রাইমটা ইউজ করব। তাহলে এখানটা ফর্মুলাতে দেখো এটা 1.6 বসানো হয়েছে ইনস্টেড অফ 2 মিটার। তাহলে উপর থেকে এখন এখানে ভ্যালু বসাই দিলে আমি আলটিমেট বেয়ারিং ক্যাপাসিটি পাবো। আর আলটিমেট লোড যদি চিন্তা করি তাহলে কি হবে, যে আমাদের স্ট্রেস ইজ ইকুয়াল টু লোড ডিভাইডেড বাই এরিয়া। তাহলে এখানটায় লোড সমান হবে কি এরিয়া ইন্টু কিউ আলটিমেট। তাহলে এরিয়া হচ্ছে কি বি ইন্টু এল। তাহলে বি এর ভ্যালু এখানে আমরা জানি কি 1.6 ইফেক্টিভ এরিয়া, আর এল এর ভ্যালু বলছে পার লিনিয়ার ইউনিটে কত হয় সেটা বের করার জন্য, এই জন্য এখানে বসানো আছে কি 1 মিটার। তার মানে প্রতি 1 মিটারে আমি লোড অ্যাপ্লাই করতে পারবো হচ্ছে 5260 কিলো নিউটন। তাহলে এটা হচ্ছে আলটিমেট, ফ্যাক্টর অফ সেফটি দিয়ে ভাগ করলে আমি কি অ্যালাউয়েবল ক্যাপাসিটি পাবো। অথবা একটু আগে যেটা প্রসিডিউর দেখানো আছে, আমি যদি কলাম থেকে অ্যাপ্লাইড লোড জানি, তাহলে ফ্যাক্টর অফ সেফটিটা এখানে বের করে আমি ডিজাইনটা কি এনশিওর করতে পারবো, এখানে যেটা বলা ছিল। তাহলে ফর্মুলা থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে সয়েলের ক্যাপাসিটি আলটিমেট, আর কলাম থেকে আমি কতটুকু লোড অ্যাপ্লাই করতেছি ওটা যদি আমি ক্যালকুলেশন করে বের করি, তাহলে ওখান থেকে কি ফ্যাক্টর অফ সেফটি কত বের করতে পারবো। তাহলে আমাদের মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে কত, 3। তাহলে এই হচ্ছে আমাদের প্রসিডিউর, যেটা ইউজ করে আমরা হচ্ছে ইসেন্ট্রিক্যালি লোডেড ফাউন্ডেশনের জন্য বেয়ারিং ক্যাপাসিটি আর লোডটা বের করতে পারবো। তাহলে এটা গেল হচ্ছে ওয়ান ওয়ে এর জন্য। এখানে কারো কোনো কোশ্চেন আছে? স্যার এফএস এর ভ্যালুটা কি স্যার 3 এর বেশি বা সমান হলে মানে সেফ আছে নাকি? রিকমেন্ডেড 3 এট লিস্ট। জি স্যার। তাহলে এখানে চেঞ্জ গুলা কি, একটা চেঞ্জ হচ্ছে ইফেক্টিভ উইথ এন্ড লেন্থ বের করতে হবে। শেপ ফ্যাক্টর যখন আমি বের করব তখন বি এবং এল এর পরিবর্তে বি প্রাইম এবং এল প্রাইম ইউজ করতে হবে। আর ইকুয়েশনের লাস্ট টার্মে যেটা বি আছে সেটা হবে বি প্রাইম। আর যদি আমি লোড ক্যালকুলেশন করতে চাই তাহলে এরিয়াটা হবে হচ্ছে ইফেক্টিভ এরিয়া ইনস্টেড অফ টোটাল এরিয়া। তাহলে এতটুকু মডিফিকেশন অ্যাপ্লাই করলে আমরা হচ্ছে ওয়ান ওয়ে ইসেন্ট্রিসিটি ফাউন্ডেশনের জন্য বেয়ারিং ক্যাপাসিটির ভ্যালুটা বের করতে পারবো। তাহলে এখানটায় সিমিলার দেখা হচ্ছে টেক্সট বইয়ের 8th এডিশনের একটা এক্সাম্পল করে দেওয়া আছে, এক্সাম্পল না প্রবলেম সেকশনের প্রবলেম করে দেওয়া আছে।
9th এডিশনে এটা থাকার কথা, সেম প্রবলেম। 9th এডিশনে এটা হচ্ছে 6.11, যেটা 4.8 হচ্ছে 8th এডিশনে, সেম প্রবলেমটা হচ্ছে 6.11 9th এডিশনে। তাহলে এখানে 1.5 মিটার বাই 1.5 মিটার একটা স্কোয়ার ফাউন্ডেশন বলছে, যেখানে লোড ইসেন্ট্রিসিটির ভ্যালু হচ্ছে 0.15 মিটার, তার মানে সিজি থেকে হচ্ছে 0.15 মিটার দূরে হচ্ছে লোডটা অ্যাপ্লাই করা হয়েছে। এটা যদি আমরা প্ল্যান ভিউ চিন্তা করি, তাহলে অ্যাপ্লিকেশনের পয়েন্টটা হচ্ছে সিজি তে নাই, এখান থেকে 0.15 মিটার দূরে আছে। তাহলে এখানে বলছে ডিটারমিন দ্য ম্যাক্সিমাম লোড দ্যাট দ্য ফাউন্ডেশন ক্যান ক্যারি ইউজিং ফ্যাক্টর অফ সেফটি অফ 4 ইউজিং মেয়ার অফ ইফেক্টিভ এরিয়া মেথড। তাহলে যেহেতু ই এর ভ্যালু এক ডিরেকশনে আছে, তার মানে কি এটা একটা ওয়ান ওয়ে ইসেন্ট্রিক্যালি লোডেড ফাউন্ডেশন। তাহলে কি কি ভ্যালু আছে সেটা এখানে লিস্ট ডাউন করা হয়েছে। তাহলে এখানটায় দেখো সি এর ভ্যালু 0, তাহলে সি রিলেটেড যে টার্ম গুলো আছে ওগুলো আমাদের ক্যালকুলেশন করা দরকার নেই। তাহলে ফাই 36 এর রেসপেক্টে আমরা বেয়ারিং ক্যাপাসিটি ফ্যাক্টর পাবো, ফাউন্ডেশন যেহেতু 1 মিটার নিচে আছে, ইউনিট ওয়েট 17, কারেসপন্ডিং কিউর ভ্যালু পাবো। তাহলে এখানে আমাদের দুই দিকে ডাইমেনশন দেখো সমান, 1.5 মিটার বাই 1.5 মিটার স্কোয়ার ফাউন্ডেশন। তাহলে বেসিক্যালি আমাদের যেটা বি সেটাই কি এল। তাহলে এক ডিরেকশন থেকে আলটিমেটলি কি 2 টাইমস এটা বাদ যাবে, যেহেতু ওয়ান ওয়ে ইসেন্ট্রিসিটি, অন্য ডিরেকশনে আমাদের যেই ভ্যালু আছে সেটাই থাকবে। 2 টাইমস সি বাদ দিলে আসতেছে একদিকে 1.2 আর অন্যদিকে 1.5 মিটার। তাহলে শেপ ফ্যাক্টর গুলো বের করার সময় আমরা যেটা করব সেটা হচ্ছে বি এবং এল গুলাকে রিপ্লেস করব বি প্রাইম এবং এল প্রাইম দ্বারা। তাহলে এখানে বসালে শেপ ফ্যাক্টরের ভ্যালু পাবো ডিএফ বাই বি, এখানে গ্রেটার দেন 1, সরি লেস দেন 1, আর ফাই এর ভ্যালু হচ্ছে 36, তার মানে গ্রেটার দেন 0। তাহলে আমরা গতদিন যে তিনটা ফর্মুলা দেখছিলাম ওই তিনটাই এখানে ইউজ হবে। আর ইনক্লিনেশন ফ্যাক্টরের ভ্যালু হচ্ছে কি 1, যেহেতু ভার্টিক্যালি অ্যাপ্লাইড লোড। তাহলে সি রিলেটেড সবগুলাই 0, আর এখানে যেটা বি আছে সেটা হবে বি প্রাইম। তাহলে ফর্মুলাতে বসাই দিলে আমি কি আলটিমেট ক্যাপাসিটি পাবো, 4 দিয়ে ভাগ করে দিলে অ্যালাউয়েবল ক্যাপাসিটি কত সেটা পাবো। তাহলে এখানে লোড পর্যন্ত বের করতে বলা হয়েছে, ওই জন্য কি এরিয়া দিয়ে মাল্টিপ্লাই করা হয়েছে। তাহলে এরিয়া হচ্ছে একদিকে আমাদের 1.2, অন্যদিকে হচ্ছে 1.5। তাহলে আলটিমেটলি লোড হচ্ছে আমাদের অ্যালাউয়েবল 707 কিলো নিউটন। জাস্ট আগের প্রসিডিউরের মতো যে মডিফিকেশনটা আমাদের দরকার সেটা হচ্ছে অ্যাপ্লাই করতে হবে। সো ইন কেস অফ টু ওয়ে ইসেন্ট্রিসিটি আমাদের মাল্টিপল কেস হইতে পারে, এই ক্ষেত্রে আমাদের কেস গুলো চেক করতে হবে। তাহলে একটু আগে যে ফিগার গুলো আমি ড্র করছিলাম ওইটার ইকুইভ্যালেন্ট ফিগার এখানটায় দেখানো আছে, যে ভার্টিক্যাল লোডের পাশাপাশি দুই ডিরেকশনেই মুভমেন্ট থাকতে পারে। এজ এ রেজাল্ট দেখা যাবে কি অ্যাপ্লাইড লোডটা হচ্ছে বি এবং এল দুই ডিরেকশনে আমাদের সরে যাবে। তাহলে বি এর বরাবর কতটুকু, এটা আমাদের বি, আর এই ডিরেকশনটা আমাদের এল। তাহলে বি ডিরেকশন বরাবর কতটুকু সরে গেছে ওটাকে আমরা ইবি বলতেছি, আর এল এর ডিরেকশনে কতটুকু সরে গেছে সেটাকে আমরা ইএল বলতেছি। আগে যেহেতু এক ডিরেকশনেই ছিল ওই জন্য আমরা শুধু সিম্পল ই বলতে পারি, অথবা চাইলে ইবি অথবা ইএল বলতে পারি, যে ডিরেকশন বরাবর সরে যাবে সেটার বেসিসে। আর এটার ক্ষেত্রে দুই ডিরেকশনই থাকবে ডেফিনেটলি। তাহলে ওটার ম্যাগনিটিউডটা আমরা চাইলে এখানে ক্যালকুলেশন করতে পারি, ইএল এর ভ্যালু এবং হচ্ছে ইবির ভ্যালু। তাহলে ই সমান আমাদের কি ছিল, মোমেন্ট ডিভাইডেড বাই লোড।
তাহলে যদি এল এর ডিরেকশন বরাবর চাই তাহলে হবে কি এম এর ডিরেকশনে বি এর ডিরেকশনে মোমেন্ট ডিভাইডেড বাই লোড, আর যদি ই বি এর ভ্যালু আমরা বের করতে চাই তাহলে হবে এল এর ডিরেকশনে মোমেন্ট ডিভাইডেড বাই হচ্ছে আমাদের কতটুকু লোড। তাহলে এখান থেকে ইএল ইবি এর ভ্যালু বের করতে পারবো যদি আমাদের মোমেন্টের ভ্যালু এবং লোডের ভ্যালু জানা থাকে, অথবা যদি ডিরেক্টলি অ্যাপ্লাইড লোডটাই হয় হচ্ছে অফ সেন্টার্ড। যদি অফ সেন্টার্ড লোড অ্যাপ্লাই হয়, যে এখানে কলামের পজিশন, তাহলে এখানে বি এর দিকে কতটুকু সরে গেছে ডিরেক্টলি আমরা কি ক্যালকুলেট করতে পারবো, অথবা এল এর দিকে কতটুকু সরে গেছে সেটাও কি ডিরেক্টলি ক্যালকুলেট করা যাবে। অথবা যদি সিজি তে থাকে বাট দুই ডিরেকশন বরাবরই যদি আমাদের মোমেন্ট থাকে তাহলে আমরা কি এইভাবে ক্যালকুলেশন করে বের করতে পারবো। তাহলে ইন কেস অফ টু এ ইসেন্ট্রিসিটি এখানে দেখো পাঁচটা কেস দেয়া আছে, কেস ওয়ান, কেস টু, কেস থ্রি, পাঁচটা না চারটা কেস। তাহলে এখানে 4 নাম্বার কেসটা হচ্ছে পার্টিকুলারলি সার্কুলার ফাউন্ডেশনের জন্য, আর বাকি 3টা কেস হচ্ছে আমাদের স্কোয়ার রেক্টেঙ্গুলার, যে কোনোটার জন্য আমরা ইউজ করতে পারবো। তাহলে প্রত্যেকটা কেসের জন্য আমাদের যেই ভ্যালুটা চেক করতে হবে সেটা হচ্ছে ইএল বাই এল এর রেশিও এবং হচ্ছে ইবি বাই বি এর রেশিও। তাহলে ইএল বাই এল এবং ইবি বাই বি এর রেশিও যেই কেসের সাথে ম্যাচ করবে সেই কেসের প্রসিডিউর ফলো করে আমাকে ইফেক্টিভ উইথ, ইফেক্টিভ লেংথ, তাহলে এই দুইটা জানা থাকলে ইফেক্টিভ এরিয়াটা আমি কি করতে পারবো, বের করতে পারবো। তাহলে আগে যেমন ডিরেক্টলি আমরা বি প্রাইম এবং এল প্রাইম বের করছি, এখানে সেটা ডিরেক্টলি বের করা যাবে না। তাহলে এখানে এক একটার জন্য প্রসিডিউর দেখা এক এক রকম। কেস ওয়ান হইলে বি প্রাইম বের করার জন্য ফর্মুলা একরকম, আবার যদি কেস টু হয় তাহলে এটার জন্য দেখো প্রসিডিউর আলাদা, যেখানে আমাদেরকে গ্রাফ ইউজ করতে হবে। তাহলে প্রথম কাজ হচ্ছে বেসড অন দা প্রবলেম ইএল বাই এল এর রেশিও বের করা এবং ইবি বাই বি এর রেশিও বের করা। তাহলে ওটা বের করার পরে দেন আমি 1 বাই 1 কেস চেক করব, যেই কেসের সাথে ম্যাচ করবে সেই কেসের প্রসিডিউর ফলো করে এই তিনটা ভ্যালু আমাকে বের করতে হবে। তাহলে বের করার পরে দেন বাকি প্রসিডিউর আমাদের সেম, শেপ ফ্যাক্টর বের করতে হবে, ডেপথ ফ্যাক্টর, ইনক্লিনেশন ফ্যাক্টর, আলটিমেটলি বেয়ারিং ক্যাপাসিটির ফর্মুলাতে বসানোর পরে বেয়ারিং ক্যাপাসিটির ভ্যালুটা কি পাওয়া যাবে। তাহলে এখানে যদি একটা প্রবলেম দেখি, প্রবলেম যেটা তোমাদের, আচ্ছা এখানে ওই বইয়েরও একটা প্রবলেম করে দেয়া আছে 6.14 ওয়ান ওয়ে ইসেন্ট্রিসিটির। প্রবলেম সেকশনে যদি দেখো 6.14, তাহলে 6.14 দেখো কলাম থেকে কত লোড আসতে বলা আছে, মোমেন্টের ভ্যালু আছে কত সেটা বলা আছে, আর একটা রেক্টেঙ্গুলার ফাউন্ডেশন 2 মিটার বাই 3 মিটার। তাহলে একটাই মোমেন্ট আছে যেহেতু এটা হবে কি ওয়ান ওয়ে ইসেন্ট্রিসিটি একটা প্রবলেম। তাহলে এখানে ইফেক্টিভ এরিয়া মেথড ইউজ করে ফ্যাক্টর অফ সেফটি বের করতে বলা হয়েছে। তাহলে অ্যাপ্লাইড লোড আমাদের জানা আছে, সয়েলের ক্যাপাসিটি বের করে দুইটা রেশিও থেকে আমি কি ফ্যাক্টর অফ সেফটিটা বের করতে পারবো। তাহলে এটার ক্ষেত্রে ই এর ভ্যালু কত হবে, ই সমান আমি কি জানি মোমেন্ট ডিভাইডেড বাই লোড। তাহলে এখানে মোমেন্ট বলা আছে 300, লোডের ভ্যালু বলা আছে 3000। তাহলে এখানে বি প্রাইম আর এল প্রাইম সমান কি হবে, তাহলে বি এর ভ্যালু বলা আছে 2 মিটার, এল এর ভ্যালু বলা আছে কত 3 মিটার। তাহলে এখানে কোনটার থেকে 2 টাইমস ই বাদ যাবে, বি এর থেকে না এল এর থেকে,
আমার কোশ্চেন বুঝতে পারছো? যেহেতু জি স্যার। যেহেতু মোমেন্ট একটাই আছে, তার মানে কি ওয়ান ওয়ে ইসেন্ট্রিসিটি। তাহলে লোড আর মোমেন্ট আছে, ওখান থেকে আমি ই পাইলাম। এখন আমি বি এর থেকে বাদ দিব না এল এর থেকে বাদ দিব বি প্রাইম এল প্রাইম বের করার জন্য? স্যার বি থেকে না। কোশ্চেন তো আমি করছি, তুমি তো উল্টা আমাকে আবার কোশ্চেন করো। বি এর থেকে বাদ যাবে না এল এর থেকে বাদ যাবে, যেটা বল। বি এর থেকে গেলে কেন, এল এর থেকে গেলে কেন? এই 50 জনের মধ্যে কি একজনের মাথায় খাটতেছে না? স্যার মোমেন্ট বি বরাবর কাজ স্যার করতেছে, তাই মোমেন্ট বি তো থেকে। এক ডিরেকশনে স্যার। মুভমেন্ট তো একটাই আছে, তাহলে তো এক ডিরেকশনেই কাজ করবে। জি স্যার। তাহলে এখন বলো যে বি এর থেকে বাদ যাবে না এল এর থেকে বাদ যাবে? স্যার বি থেকে। কেন বি থেকে? স্যার মোমেন্ট তো স্যার এক ডিরেকশনে দেখাই দেয়। তাহলে এল এল এর ডিরেকশনে হইতে পারে না সেটা? মুভমেন্ট তো এক ডিরেকশনেই আছে, তাহলে সেটা বি নিব না এল নিব, কেন নিব? তাহলে এখানটায় তোমাকে যে ডাইমেনশন দেয়া আছে, সেখানে একটা কিসের ভ্যালু দেয়া আছে, বি এর ভ্যালু দেয়া আছে, আর একটা কি এল এর ভ্যালু দেয়া আছে। তাহলে এখানে নিচে যেটা দেয়া আছে সেটা কিসের ভ্যালু? বি এর ভ্যালু। তাহলে এটা যদি আমি প্ল্যান ভিউ চিন্তা করি, এদিকে যদি 2 মিটার হয়, তাহলে অন্যদিকে আছে কত? 3 মিটার। তাহলে মুভমেন্টের ডিরেকশন দেখানো আছে কোন ডিরেকশন বরাবর? বি বরাবর ডিরেকশন। মুভমেন্টের ডিরেকশন যেহেতু বি বরাবর দেখানো আছে, সেই জন্য কি বি এর থেকে 2 টাইমস ইটা বাদ যাবে। আন্তাজে গেসের উপর বললে তো হবে না, বলতে হবে উইথ ফ্যাক্ট। তাহলে এল প্রাইম সমান হবে কি এল এর ভ্যালু। তাহলে সিনারিও যদি উল্টা হইতো, যে এইখানে 2 এর পরিবর্তে যদি আমার 3 থাকতো, তাহলে প্ল্যান ভিউ থেকে দেখে আমি বুঝতে পারতাম যে এদিকটা হচ্ছে আমাদের 3 মিটার আর অন্যদিকে হচ্ছে কত 2 মিটার। তাহলে সেই ক্ষেত্রে মোমেন্টটা কাজ করতে হচ্ছে কি এল এর ডিরেকশন বরাবর। তাহলে তখন বি প্রাইম যেটা আছে সেটা বি এর ইকুইভ্যালেন্টই থাকতো। এল প্রাইম থেকে হচ্ছে আমাদের এল মাইনাস টু ই বাদ যেত।
সেম প্রবলেমটা এখানে করে দেয়া আছে। স্যার যদি দুই দিক থেকে মোমেন্ট থাকতো স্যার তাহলে তো দুই দিক থেকে বাদ যাইতো, তাই না? 1 ঘন্টা ধরে তো এটাই বলতেছি। দুই জি দিক স্যার। থেকে বাদ দেওয়ার কথা কোন জায়গায় বলছি বলো তো? দুই জায়গা থেকে বাদ দিব কোন জায়গায় বললাম এই 1 ঘন্টার মধ্যে? একবারও কি বলা হয়েছে যে দুই দিক থেকে বাদ দিবা? স্যার টু ওয়ে সেন্ট্রিসিটিতে। টু এ ইসেন্ট্রিসিটিতে কি বলছি যে দুই দিক থেকে বাদ দিবা? না বলছি 5টা কেস আছে, কেস চেক করবা। তাহলে এইখানটায় প্রবলেম 4.13 যেটা আছে সেটা হচ্ছে টু এ ইসেন্ট্রিসিটির জন্য। তাহলে এইখানটায় দেখো ইবির ভ্যালু বলা আছে, ইএল এর ভ্যালু বলা আছে, ফাউন্ডেশনের ডাইমেনশন বলা আছে, আর ফ্যাক্টর অফ সেফটি 4 ইউজ করে কতটুকু আমাদের অ্যালাউয়েবল লোড নিতে পারবে ফাউন্ডেশন সেটা বের করতে বলা হয়েছে। তাহলে ইএল ইবির রেসপেক্টে যদি এটা আমরা প্ল্যান ভিউ চিন্তা করি, একদিকে আছে আমাদের 1.5 মিটার, অন্যদিকে আছে কত 2.25 মিটার। তাহলে বি এর ডিরেকশন যতটুকু সরে গেছে সেটাকে বলতেছি আমরা ইবি, এখানে 0.12 মিটার, এল এর ডিরেকশন বরাবর সরে গেছে হচ্ছে 0.36 মিটার। তাহলে কি কি ইনফরমেশন আমাদের জানা আছে এটা লিখে হইলো, আর কি বের করতে হবে। তাহলে এখানে ফাই এর ভ্যালু বলা আছে কত 35 ডিগ্রি, সি এর ভ্যালু 0। তাহলে সি রিলেটেড বেসিক্যালি ফার্স্ট টার্মের যা আছে সবই 0। তাহলে ফাই এর রেসপেক্টে আমরা বেয়ারিং ক্যাপাসিটি ফ্যাক্টর পাবো টেবিল থেকে, আর ফাউন্ডেশনের ডেপথ বলা আছে কত 0.8 মিটার, ইউনিট ওয়েট বলা আছে কত 17। তাহলে এখান থেকে আমরা সারচার্জ পাবো। তারপরের কাজ হচ্ছে আমাদের ইএল বাই এল এর রেশিও কত আর ইবি বাই বি এর রেশিও কত সেটা বের করা। তাহলে এখানে ইএল বলছে 0.36, এল এর ভ্যালু 2.25, তাহলে রেশিও আসতেছে কত 0.160, আর ইবি বাই বি হচ্ছে 0.080। তাহলে এই রেশিওর বেসিসে আমাকে চেক করে দেখতে হবে যে 4টা কেসের মধ্যে কোন কেসের সাথে স্যাটিসফাই করে। তাহলে যদি কেস 1 হইতে হয় তাহলে দেখো বলছে ইএল বাই এল এর ভ্যালু গ্রেটার দেন 1/6 হইতে হবে, ইকুয়াল এন্ড গ্রেটার দেন ইকুয়াল টু 1/6। তার মানে দুইটার ক্ষেত্রেই রেশিওটা কি হইতে হবে 1/6 এর থেকে বড় হইতে হবে। তাহলে 1/6 মানে কত 0.1666, সবগুলোই বাকি 6। তাহলে আরেকটু সংক্ষেপ করে বলা যায় কি 1.67। আর আমাদের প্রবলেমের জন্য পেলাম কত ইএল বাই এল এর ভ্যালু হচ্ছে 0.160। তাহলে এটা যদি আমি 2 ডিজিট পর্যন্ত চিন্তা করি তাহলে বাম পাশেরটা ওকে আছে, যে এটা আর এটা সমান। তাহলে এখানে যেহেতু এন্ড বলছে পরেরটা আমাদের মিলতে হবে। তাহলে এই ভ্যালু পাইছি আমরা কত 0.08। তাহলে 0.08 তো 1/6 থেকে বড় না, তাহলে এটা মিলে নাই, তার মানে এটা কেস 1 না। তাহলে এখন যদি আমরা 2 নাম্বার কেস চিন্তা করি, 2 নাম্বার কেসের ক্ষেত্রে বলছে যে ইএল বাই এল এর রেশিও গ্রেটার দেন 1/6। তাহলে এটা আমরা পাইছি কত 0.16। আর ইবি বাই বি এর রেশিও লেস দেন 1/6, তাহলে এটা পাইছি আমরা 0.08। তাহলে
0.08 হচ্ছে কি 1/6 থেকে ছোট, তাহলে এটা ওকে, এটাও ওকে। যে 0.16 কি 1/6 থেকে বড় এবং 0.5 থেকে কি ছোট। তাহলে এখানে 1 ডিজিট পর্যন্ত যদি আমি কাউন্ট করি তাহলে সেই ক্ষেত্রে কি ওকে আমরা ধরে নিতে পারি। তাহলে এই প্রবলেমের জন্য আমরা বলতে পারি এটা হচ্ছে কেস 2। তাহলে তোমাকে এখানে প্রত্যেকটা কেস চেক করতে হবে যে কোন কেসের সাথে সেটা মিলে। তাহলে এখন কেস 2 যদি হয় সেই ক্ষেত্রে প্রসিডিউর কি, এ প্রাইম সমান বলতেছে হাফ ইন্টু L1 প্লাস L2 ইন্টু বি। তাহলে এটা হচ্ছে কি ইফেক্টিভ এরিয়া। তাহলে L1 এবং L2 এর ভ্যালু বের করার জন্য এখানে দেখো ফিগার দেয়া আছে, যে বলছে টু দ্য ম্যাগনিটিউড অফ L1 and L2 ক্যান বি ডিটারমিন্ড ফ্রম ফিগার 6.27b। তাহলে এটা হচ্ছে ফিগার 6.27 এর বি বলা হয়েছে। তাহলে এখান থেকে আমরা L1 এবং L2 এর ভ্যালু বের করব, বের করার পরে এই ফর্মুলাতে বসাইলে আমরা বি প্রাইম পাবো, এই ফর্মুলাতে বসাইলে এল প্রাইম পাবো। আর L1 এবং L2 এর বেসিসে আমরা এখান থেকে এ প্রাইম এর ভ্যালু কত সেটা বের করতে পারবো। তাহলে এতটুকু বের করার পরে দেন আমরা বাকি স্টেপ গুলো ফলো করতে পারবো। তাহলে এখানটায় দেখো যে যেই চার্ট ইউজ করে L1 L2 বের করতে বলা হয়েছে, এখানে এক্স ডিরেকশন বরাবর আছে হচ্ছে L1/L, L2/L এর রেশিও, আর ওয়াই ডিরেকশন বরাবর আছে কি EL/L এর রেশিও। আর এখানে যে লাইনগুলো আছে গ্রাফের মধ্যে ওই লাইনগুলোর রেশিও হচ্ছে EB/B এর রেশিও। তাহলে এখানে তিনটা ফ্যাক্টর আছে, তিনটার মধ্যে দুইটা জানা থাকলেই কি গ্রাফ থেকে অন্যটা বের করতে পারবো। তাহলে জানা আছে কি EL/L জানা আছে আমাদের, আর হচ্ছে EB/B এর ভ্যালুটা জানা আছে। তাহলে এই দুটা ইউজ করে আমরা কি L1 এর ভ্যালু এবং L2 এর ভ্যালুটা বের করতে পারবো। তাহলে এখানে দেখো একটা সেন্টার লাইন আছে, আবার এটা ডটেড লাইন দেখো এখানে দেয়া আছে। ডটেড এর ডান দিকের গুলাকে বলতেছে L1/L বের করার জন্য লাইন, আর ডটেড এর বাম দিকের গুলাকে বলতেছে L2/L বের করার জন্য লাইন। আর EB/, রেশিও দেখো ডটেড লাইন থেকে ডান দিকে বেড়ে গেছে, এখানেও সেম ডটেড লাইন থেকে বাম দিকে বেড়ে গেছে। তাহলে এটা বলতে পারি আমরা নিউট্রাল লাইন। তাহলে পরেরটা আছে কত 0.01, 0.2, 0.4 আপ টু 0.167, যেহেতু এতটুকুই আমাদের রেঞ্জ, এটার জন্য রেঞ্জ কত 0.16। তাহলে এখন প্রথম কাজ হচ্ছে EL/L এর আমি যে রেশিওটা পেলাম, দ্যাট মিনস ওয়াই এক্সিসে আমাদের যেই ভ্যালু আছে 0.16, ওইটার এগেনস্টে আমি কি করবো একটা হরিজন্টাল লাইন ড্র করবো। তাহলে 0.15 মাঝামাঝি, তার থেকে একটু উপরে হবে কি 0.16। তাহলে এই লাইনটা দেখো EB/B এর নিউট্রাল লাইনের আগে একবার ক্রস করছে, নিউট্রাল লাইনের পরে কি একবার ক্রস করছে। তাহলে আমাদের প্রবলেমের জন্য EB/B এর ভ্যালু কত 0.08। তাহলে এখানে দেখো 0.08 এর লাইন আছে এটা, আবার অন্যদিকে 0.08 এর লাইন আছে কি এটা। তাহলে এই লাইনে দেখো এখানে ক্রস করছে, তাহলে এখান থেকে আমি এক্স এক্সিসে আসবো, এই লাইনের এইখানে ক্রস করছে, এখান থেকেও কি এক্স এক্সিসে আসবো। তাহলে এইখানের আমি যেই ভ্যালুটা পাবো সেটা হবে কি L1/L এর রেশিও, আর এইখানের যে ভ্যালুটা আমি পাবো সেটা হবে কি L2/L এর রেশিও। তাহলে এখানে রাফলি বলা যায় কি 0.3 তে ইন্টারসেক্ট করছে, যেহেতু 0.2 আর 4 এর মাঝামাঝি আছে। তাহলে এখানে যদি মাঝামাঝি থাকতো তাহলে 0.9 হইতো, যদিও স্ট্রেট লাইন হয় না, এটাও 0.9 এর কাছাকাছি আছে। তাহলে এই ক্ষেত্রে আমি লিখতে পারবো কি যে L1/L সমান যা পাবো এখান থেকে, যে ফর এক্সাম্পল 0.9, আর এখান থেকে পাবো কি আমি L2/L, তাহলে এটা ফর এক্সাম্পল 0.3। তাহলে L এর ভ্যালু আমাদের জানা আছে, L কে ওই রেশিও দিয়ে মাল্টিপ্লাই করে দিলে আমি কি L1 এর ভ্যালু এবং L2 এর ভ্যালুটা পেয়ে যাব। তাহলে এটা এখানে বের করা হয়েছে। ফিগার যদি দেখি আমরা, যে 0.16 থেকে হরিজন্টাল লাইন ড্র করা হয়েছে, এটা দেখো 0.08 এ এখানে ইন্টারসেক্ট করছে আর এখানে ইন্টারসেক্ট করছে। তাহলে এখানে কারেসপন্ডিং ভ্যালুটা হচ্ছে 0.33,
আর এখানে কারেসপন্ডিং ভ্যালুটা হচ্ছে 0.94। তাহলে এখন আমি লিখতে পারি কি যে L2/L ইজ ইকুয়াল টু 0.33, আর L এর ভ্যালু আমাদের কত 2.25। তাহলে এখান থেকে আমি L2 পাচ্ছি, আর L1/L হচ্ছে 0.94। তাহলে এখান থেকে আমি L1 পাচ্ছি। তাহলে অ্যাকর্ডিং টু প্রসিডিউর এ প্রাইম সমান হবে কি হাফ ইন্টু L1 প্লাস L2 মাল্টিপ্লাইড বাই হচ্ছে আমাদের কি বি। সেখানে কেস কি রিভার্স করছে নাকি? কেস টু, কেস দুই টেক্সট বইয়ে মনে হচ্ছে দুই রকম কেস। এখানে যেটা 1/6 আছে এই ভ্যালুটা অ্যাকচুয়ালি 0। এইট এডিশনে যদি দেখো না 0 না, পরেরটার সাথে হচ্ছে 0। দুটা কেস দেখো, কনফিউশন হইতে পারে। সলিউশন শিটে যেটা আছে ওইটার EL/L এর যে রেঞ্জ আছে আর এখানে যে রেঞ্জ আছে দুটো দেখো আলাদা। তাহলে কোন এডিশনে ঠিক আছে ওইটা আমাকে ভেরিফাই করতে হবে আর কি। তাহলে এটার ক্ষেত্রে দেখো বলছে যে EL/L এর ভ্যালু হচ্ছে 1/6 থেকে বড়, 0.5 থেকে ছোট। কিন্তু এইট এডিশনে বলছে কি EL/L এর ভ্যালু 0.5 থেকে ছোট, আর EB/B 0 থেকে বড়, 1/6 থেকে ছোট। আর এখানে বলছে 1/6 থেকে ছোট। ততটুকু ঠিক আছে, 0 থেকে বড়, 1/6 থেকে ছোট। তাহলে এই ক্রাইটেরিয়াটুকু এখানে এডিশনাল আছে আর কি, যেটা এটাতে নাই। তাহলে এ প্রাইম বের করার জন্য আমরা এই ফর্মুলাতে বসে এ প্রাইম পাবো। তাহলে বি প্রাইম সমান বলছে কি এ প্রাইম ডিভাইডেড বাই L1 or L2 হুইচেভার ইজ লার্জার। তাহলে এখানে দুইটার মধ্যে যেটা বড় আছে সেটা হচ্ছে কত 2.115। তাহলে ওখান থেকে আমি বি প্রাইম পেলাম, আর এল প্রাইম হচ্ছে L1 এবং L2 এর মধ্যে যেটা বড়। তাহলে বড় হচ্ছে কত 2.115। তাহলে এতটুকু করার উদ্দেশ্য যেটা ছিল সেটা হচ্ছে আমাদের এ প্রাইম কত সেটা বের করা, বি প্রাইম কত সেটা বের করা, এল প্রাইম কত সেটা বের করা। দেন আমাদের তিনটা শেপ ফ্যাক্টর আছে, ওখানে বি প্রাইম এল প্রাইম বসায় শেপ ফ্যাক্টর বের করব, সিমিলারলি ডেপথ ফ্যাক্টর বের করব, ইনক্লাইনেশন ফ্যাক্টর বের করব। আর এখানে আমাদের ইকুয়েশনের লাস্ট টার্মে যে বি আছে সেটাকে বি প্রাইম দ্বারা রিপ্লেস করতে হবে। তাহলে এখান থেকে আমি আলটিমেট ক্যাপাসিটি পাবো, ফ্যাক্টর অফ সেফটি দিয়ে ভাগ করে অ্যালাউবল পাবো, আর এরিয়া দিয়ে মাল্টিপ্লাই করে দিলে কত লোড ক্যারি করতে পারবে সেটা পাবো। এটাতে কারো কোনো কোশ্চেন আছে? না থাকে, যেই এক্সাম্পল গুলো আছে হোমওয়ার্ক এক্সারসাইজ গুলো দেওয়া আছে, সেম প্রসিডিউর ফলো করে ওগুলো সলভ করো, তাহলে হয়তো কিছু কোশ্চেন বের হইতে পারে। তোমাদের আইডি গুলা মেসেজ বক্সে লিখো। এতটুকু পর্যন্তই ক্লাস।